ডক্টর আমিন, আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন বলতেছে যে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা বিএনপি দ্বিমত করতেছে কোন জনগণের স্বার্থে? ওকে, দেখুন, একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে, তার কতগুলো প্রেক্ষাপট থাকে। এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে, এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে, এখানে রিজিওনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা ম্যাটার করে। বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেটা ওয়েস্টমিনস্টার সিস্টেমের পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম। তো সেই ওয়েস্টমিনস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিনস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, যেখানে প্রধানমন্ত্রী যে টার্ম আছে সেটা ক্যাপ্ট, অর্থাৎ প্রধানমন্ত্রীর 2 বার বা 3 বার বা 5 বার বা 1 বার, এটা নিয়ে কিন্তু কোথাও ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে। আপনি আমাকে ক্ষমা করবেন, মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত 15-20 বছর ধরে শুনে আসতেছি, মানে এই ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি, প্রধানমন্ত্রীকেই তো আসলে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ডক্টর মাহাদি, আপনি আমি আজকে এখানে পাটোয়ারি আছেন, আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারার। যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি 2041 পর্যন্ত নাকি 2066 নাকি 91 পর্যন্ত থাকবেন, এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন। পার্টির সুপ্রিম লিডার 2 টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন, পরে অন্যদেরকে ছেড়ে দিবেন। একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে যাব, তখন নাইলে পার্টির লিডার আরো 30 বছর থাকলেন। কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে, বা মানে আপনি আমার তো এটা ভালো জানেন যে মানে সে একলা যেন না থাকে, সেইটার ব্যবস্থায় তো আমরা চাইতেছিলাম, তাই না? আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন, এখন। হ্যাঁ, যে বন্দোবস্ত এটাতে এখন বা তখন কার না হয়, কারণ আপনারা বলছেন 2 টার্মের বেশি। যদি ডিসেম্বরে ইলেকশন হয়, তারপর 2 টার্ম মানে আমরা 2035 সালে চলে যাচ্ছি, তারপর আরো একটা টার্ম, তারপর আরো একটা টার্ম, 2040 সালে পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন, এটা কিন্তু ক্ষণস্থায়ী না। একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী, সেটা হতে হবে টেকসই। এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, বাংলাদেশে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না, সেটা পরপর হোক অথবা একটা হোক, সবার আগে কে বলেছেন? আপনারা বলেছেন। সবার আগে কে বলেছেন? আপনারা বলেছিলেন। সবার আগে আমরা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নাই, তাই আপনারা এটা নিয়ে তালবাহানা করছেন। আপনারাও চান যে 2 বারের প্রধানমন্ত্রী না হইতে, এটা আমি একদম শিওর। আপনাদের নির্বাচনের কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান, মুখে মুখে বলেন বটে, কিন্তু আমার ধারণা বিএনপি 2 বছর পরে নির্বাচন চায়, এবং দায়টা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘাড়ে। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমত আপনি পোষণ করছেন, তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে, বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে, সেটা বিএনপি। আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে, আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো, আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করবো, আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করবো, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করবো, সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব, আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবো, কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন, প্রাপ্য যে মজুরি, সেটা নিশ্চিত করবো। বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পলিসি প্রোডাক্টটুকু রয়েছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত। আমি জানি আপনার ভিন্নমত থাকতে পারে, আমার একটু কৌতূহল আছে। ডক্টর মাহাদি, আমি আপনার কথা শুনতে পছন্দ করি, আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, মানে শান্ত থাকেন, সেটা আমার খুবই পছন্দের। কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি। কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে, সারা জীবন প্রধানমন্ত্রী হতে পারে, আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি। এইটা আপনার মনে হয় না যে আপনি রাজনীতি কেন করতেছেন, যে আপনি বাংলাদেশের সরকার প্রধান কখনোই হবেন না? এইটা আপনাকে পীড়া দেয় না? আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না, আমরা সেই দল করি যেটা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাবে, দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে, উন্নয়ন যেটা হবে। দেখুন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। আমরা বিরোধী দলীয়, গৃহপালিত বিরোধী দল হতে পারতাম, এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম, জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে, এমনকি 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম। আমরা তা কোনোটাই করি নাই, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান সে 1988 সাল থেকে রাজনীতি করছেন, গত 37 বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন। এমপি, মন্ত্রী, উপদেষ্টা কখনোই কিছু হন নাই। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক জন্য মন্ত্রী, উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব আইতে তো প্রধানমন্ত্রী হবে না, উনি রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু হইতো মনে হয় না, তাহলে উনি হতেন না। জনগণের ভোটে অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি কথাই হতো। আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছে না কেন? মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো, বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারতো। এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না, যেহেতু তিনি একজন? সুযোগ নিচ্ছেন না,
দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা, আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, শিক্ষক, চিকিৎসক, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে। উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান। এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি। আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই। মানে সবার মামলা উঠে গেলে সবাইকে ন্যায় বিচারে উঠবে না তো অবশ্যই ন্যায় বিচার প্রধানমন্ত্রী করতে হবে ভাই। না, উনি কেন বিদেশ থেকে প্রধানমন্ত্রিত্ব করবেন? আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা। যদি বিচার বিভাগের সংস্কার ঠিক মতো হতো, গত 8 মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম। কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার জন্য। আমরা দেখেছি মিথ্যা, গায়েবী, জালিয়াতির মামলা, সেগুলো থেকে অবশ্যই মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে, কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে, তার নেতা কর্মীদের মামলা উঠতেছে না। এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হতেছে না। আপনি নিশ্চয়ই বারবার পুশ করছেন। তারেক রহমানের সব মামলা উঠে গেছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না, মানে আমি যতটুকু আইন কারণ বুঝি আর কি। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি এটার উত্তরটা একটু দিয়ে দিতে পারি? জি দেন। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গত 16 বছরও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে নাই। তার সবচেয়ে বড় প্রমাণ, আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি, সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে, একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো। আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানের কোনো দোষ ত্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় করতে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না, কেন 16 বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে, প্রতারণামূলক, জালিয়াতের, মিথ্যা তথ্যপত্রের মামলা থেকে নিষ্কৃতি পেতে। আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হবে। রাইট, এটা তো প্রশ্ন না, এটা তো উত্তর আছে। আপনি আমার কাছে উত্তর নেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল, এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই, হত্যা মামলা থেকে দায় মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকসুর উনি খালাস পেয়েছেন। এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছে